ইতিমধ্যে আমরা সকলেই জানি যে আর্জেন্টিনা আর স্পেন ফাইনাল ম্যাচ খেলবে। অনেকে স্পেনকে এগিয়ে রাখতেছে, আবার অনেকে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতেছে। এর মধ্যে আবার দুইটা দলে ভাগ হয়ে গেছে। হলুদ আর লাল জার্সি যারা, তারা স্পেনের সাপোর্ট করতেছে, অথচ স্পেনেরটাও লাল, কিন্তু আরেকটা লাল আছে না, মানে কি, CR7 এর দেশের নামটা ভুলে গেছি, কি পর্তুগাল নেই, হ্যাঁ। তো হলুদ জার্সি আর লাল জার্সি, মানে দুই লাল হলুদ হয়েছে এক সাইড, আর আকাশে নীল হয়েছে এক সাইড। দুনিয়ার আর্জেন্টিনার সাপোর্টাররা একদিকে, আর দুনিয়ার যত ফুটবল সাপোর্টার আছে একদিকে ফাইনাল ম্যাচে। আচ্ছা আচ্ছা, স্পেন কোন ধাঁচের ফুটবল খেলে? স্পেন খেলে টিকি টাকা ফুটবল। আচ্ছা বলেন তো, 2006 সালের আগে কি স্পেনের কোন নামগন্ধ ছিল? কেউ কি জানতেন স্পেন নামে একটা দেশ ওয়ার্ল্ড কাপে মানে করতেছে, কোয়ালিফাই করতেছে বা ওয়ার্ল্ড কাপ খেলতেছে? আমার মনে হয় না। আর্জেন্টিনা, আর্জেন্টিনা দলটা কত সাল থেকে খেলতেছে এটা চোখ, মানে একটা বাচ্চা ছিল বলতে পারো। আচ্ছা, প্রশ্ন এই জায়গা না, প্রশ্ন হলো যে আর্জেন্টিনার ট্যাঙ্গো স্টাইল, আর্জেন্টিনা যে ফুটবলটা খেলে ট্যাঙ্গো স্টাইল, কিন্তু বর্তমানে ডিফারেন্স। কলোনি আসা যে যেমন তার সাথে তেমন, মানে ধরেন আর্জেন্টিনার টিমটা পানির আকার ধারণ করে বা জলের আকার ধারণ করে, যে পাত্রে রাখা হয় ওই পাত্রেই ধারণ করে বর্তমান আর্জেন্টিনার টিম। কোচ কলোনি ওটা সম্পূর্ণ চেঞ্জ করে দিছে। এর আগে কিন্তু টিকি টাকা, এখনো টিকি টাকা আছে, কিন্তু যে যেমন তার সাথে তেমন। আর স্পেন খেলে টিকি টাকা। দেখেন, আর্জেন্টিনার ট্যাঙ্গো স্টাইল থেকে স্পেন টিকি টাকা ফুটবলে আবির্ভাব করেছে, কারণ ইউরোপিয়ান ফুটবল গুলা সবাই গতিতে খেলতো, টোটাল ফুটবল খেলতো গতি, পাসে গতি আর হচ্ছে লং পাসে খেলতো। আর স্পেন ব্যতিক্রম কিছু আবিষ্কার করছে। হুম, ওই জায়গায় স্পেনের ফুটবল কিন্তু অল্প সময় জনপ্রিয়তা পেয়েছে, কারণ 2010 সালে যখন স্পেন ওয়ার্ল্ড কাপ নিছে, তখন কিন্তু পেপ গার্ডিওলা বার্সেলোনায়, মানে বার্সেলোনার একটা টিমই খেলছিল, ওইটা টিকি টাকা, একমাত্র মেসি ছাড়া। আর বাকি সবাই 2010 সালে কিন্তু মেসিকে স্পেনের জাতীয় টিমে খেলানোর জন্য অনেকভাবে অনেক কিছু করা হয়েছে, কিন্তু মেসি একটাই ডিসিশন ছিল যে আমি আর্জেন্টিনাতেই খেলবো, আমি স্পেনে না। ওইটা থেকেই কিন্তু টিকি টাকার জন্ম হয়েছে। এখন দেখেন, তাহলে সূত্র মতে স্পেনের বাপ হয়েছে আর্জেন্টিনা। তাইলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আপনার সবকিছু, স্পেনের অনেক ডিফেন্স ভালো, মিডফিল্ড ভালো, কিন্তু স্পেনে তো আবার অ্যাটাকিং এ দুর্বল। আর্জেন্টিনা মিডফিল্ড ভালো, অ্যাটাকিং ভালো, ডিফেন্সে যে একটু দুর্বল। আর্জেন্টিনার গোলকিও যেমন সেরা, স্পেনের গোলকিও তেমন সেরা। তাহলে এদিক দিয়ে টিকি টাকা কিন্তু দুজনেই খেলতে পারে, কিন্তু আপনারা যদি বলেন ইয়ামাল পার্থক্য ঘুরে দিবে, ইয়ামালরে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স দ্বারা বোতলবন্দি করা কোনো সমস্যা হবে না, কিন্তু স্পেন কি পারবে মেসিকে বোতলবন্দি করতে? নকআউট পর্বের প্রত্যেকটা খেলাতেই তো দেখে আসছেন যে আর্জেন্টিনা লাস্ট 15 মিনিট 20 মিনিট খেলে, পুরা সিজন খেলেন, পুরা 90 মিনিট খেলেন আর্জেন্টিনা। তাহলে এই জায়গায় আপনি কাকে এগিয়ে রাখবেন? যে যাই হোক, শেষ পর্যন্ত মেসির হাতে ওয়ার্ল্ড কাপ গেলেও আমরা খুশি, না গেলেও খুশি, কারণ মেসির যে অপূর্ণতা ছিল তা 2022 সালে পূর্ণতা পেয়েছে। 2026 এসে একটা দলের স্পিরিটটাকে ধরে রেখেছে মেসি, আর নিজের টেকনিক গুলা কাজে লাগিয়েছে। ওই জায়গায় স্পেন কতটা পারবে বা স্পেন কতটা কি করতে পারবে, এটা খেলাতেই দেখা যাবে। এ নিয়ে আমাদের কোনো যুদ্ধ করে লাভ নেই, মাঠের ব্যাটেল দেখবো আর আনন্দ উপভোগ করব। আর এই জায়গায় আরেকটা কথা বলি, দেখেন মেসির সবকিছু সুলকলা পূর্ণ হয়ে গেছে, আর সর্বশেষে শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, মেসি যদি ওয়ার্ল্ড কাপটা নিতে পারে তাহলে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ ধরবে। এটা মেসির ফ্যান বা আর্জেন্টিনার ফ্যান যারা আমরা আছি, আমরা এটাতে আনন্দ উপভোগ করব। আর যদি না নিতে পারে তাহলে আমাদের কোনো কষ্ট নেই, কারণ 39 বছর বয়সে এসে একটা লোক যদি এমন পারফর্ম দিয়ে ফাইনাল পর্যন্ত টিকে থাকতে পারে বা ফাইনাল পর্যন্ত দলকে টেনে নিয়ে যেতে পারে, তাহলে তো
কোনো কথাই নেই। আর যাই হোক, আশা করি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ 26-এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, আর স্পেন ভালো খেলবে, এতটুকুই আশা। তো এটাই হবে, হয়তোবা আর্জেন্টিনা 2-1 বা 2-0 তো জিততে পারে। এটাই হচ্ছে আমার প্রেডিকশন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিবেন।